সাইকোলজিক্যাল যুদ্ধ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। বলা হচ্ছে দেশের রাজনৈতিক সামরিক উদ্দেশ্য পূরণের লক্ষ্যে শত্রু মিত্র বা নিরপেক্ষ যে কোনো মনোভাব থাকতে পারে, যে কোনো সময় সব দেশেই এরকম থাকে, এবং সেই মনোভাব এবং আচরণকে প্রভাবিত করার লক্ষ্যে যুদ্ধ বা শান্তির সময় সম্পাদিত পদক্ষেপ। এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে সাইকোলজিক্যাল যুদ্ধের প্রাইমারি যে লক্ষ্যটা সেটা কি। পরের পেজে আমরা যাই, কি বলা হচ্ছে এবার একটু দেখি। এই যে সাইকোলজিক্যাল অপারেশন এবং তার জন্য এই প্রসেসের জন্য টুল কিট কি? জনসংখ্যার বিশ্লেষণ, থিম নির্বাচন, প্রচারের জন্য মাধ্যম নির্বাচন। স্যার আপনি যদি কাইন্ডলি একটু। না আপনি এত সুন্দরভাবে এক্সপ্লেন করে দেন, আমার কাছে কিছু করার নেই, আপনি বলে দিলেন খুব ভালো। কিন্তু এই সাইকোলজিক্যাল অপারেশন যেটা আছে ওটা শুধু শত্রুর জন্য নয়, নিজের ফ্রেন্ডের জন্যও আছে, আর যারা নিউট্রাল আছে ওদের জন্যও আছে। তার মানে আজকে যারা পাকিস্তানের সঙ্গে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ, টার্কি, চায়না, ওদের জন্য বলা হয়েছে কি বেটা তোমাদেরকে ছাড়বো না, আমরা চাইনিজ মেড গুড আমরা বাইকট করবো, দের ইজ নো ডাউট, আমরা আত্মনির্ভর হবো, উইল মেক আওয়ার ইন্ডিয়া গ্রেট अगेन, রাইট? এইটা জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তো নিউট্রাল যারা আছেন এখন দেখছেন কি কোথায় যাব, ওদেরকে বলা হচ্ছে কি আমাদের সঙ্গে থাকো, তখন যদি তুমি আমাদের সঙ্গে থাকবে তখন আমাদেরই হবে। তো সাইকোলজিক্যাল অপারেশন আগে যেটা গোয়েবল, এর গুরু ছিল গোয়েবল, ওয়ার্ল্ড ওয়ার 2 তে জার্মানি, হিটলারের এত অন্যতম কথা বলে মানুষকে, আমাদের ওর হিরো, ওর যে গুরু ছিল হিটলারের জন্য করেছিল, বাবু সেলের জন্য হয়েছে। এই জিনিসটা ওখান থেকে এখন এই সাইকোলজিক্যাল ওয়ার্ডটা একটা গাল, এটা ইস্তেমাল করা হয় না আমাদের অপারেশনে। এটা বলা হয় ইনফো অ্যান্ড ইনফ্লুয়েন্স অপারেশন, বিকজ সাইকোলজিক্যাল অপারেশন যখন আপনি ছাড়াচ্ছেন ওটা আপনার দেশের লোকের কাছেও যাচ্ছে, এটা কনস্টিটিউশনালি রং। তাই জন্য ওরা বলছে কতগুলো ইনফরমেশন আমাদের দেশের জন্য আছে এন্ড কতগুলো আমাদের ইনফরমেশন আছে যেটা আমাদের শত্রু দেশের জন্য। তা আপনি যদি আমেরিকান যদি ফিল্ড ম্যানুয়াল পড়েন ফৌজের, এটা অনলাইন ফ্রি অফ কস্ট আছে, আপনি যদি পড়তে চান পড়ুন। ওর মধ্যে এটা সাইকোলজিক্যাল অপারেশনকে বা পুরো গুটের জিনিসকে, ইনফরমেশন ওয়ারফেয়ারকে এখন ওরা বলছে ইনফরমেশন এন্ড ইনফ্লুয়েন্স অপারেশন। এবং এর পরের স্লাইডে আমরা যাব, সেখানে কি বলা হচ্ছে এই দেখুন। এবারে এই মুহূর্তে সারা বিশ্বে কিভাবে ইনফরমেশন ছড়িয়ে পড়ে, কিভাবে আমরা সবকিছু অ্যাক্সেস করি। আমাদের হাতে সোশ্যাল মিডিয়া রয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকমভাবে অ্যাক্টিভ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখানে বেশ কয়েকটা নাম দেওয়া হয়েছে, ফেসবুক, টুইটার, ইউটিউব। কোনো একটা পোস্ট, কোনো একটা বিষয় আমরা যদি পোস্ট করি সেটা খুব সহজেই কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এবং ঠিক একই রকমভাবে যেরকমভাবে ভালো কাজ, ভালো কোনো বিষয় ছড়িয়ে পড়ে, ঠিক একই রকমভাবে আমরা কিছুক্ষণ আগে যে পাকিস্তানের সাইবার ক্রাইম বা সাইবার ওয়ারের যে প্রপাগ্যান্ডা সেটা দেখালাম, এক্সপোজ করলাম, সেটাও কিন্তু ছড়িয়ে পড়ে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর পরের স্লাইডে আমরা দেখাই, সোশ্যাল মিডিয়ার সহায়তায় স্থানীয় প্রতিবাদ আন্তর্জাতিক সংবাদ হিসেবে বিশ্বজুড়ে প্রচারিত হবে। মানে কোনো একটা জায়গায় যদি কোনো একটা উত্তেজনা থাকে, সেই উত্তেজনাটা এই সোশ্যাল মিডিয়ায় কেউ ভিডিও করলেন, ভিডিও করে পোস্ট করে দিলেন, তাহলে ওটা সারা বিশ্বের কাছে চলে যাচ্ছে। ইউটিউবে পোস্ট করে দিলেন, সারা বিশ্বের লোক দেখতে পাচ্ছেন। সংবাদ প্রচারের মাধ্যমে উৎসাহিত হয়ে সাধারণ নাগরিকরা আন্দোলনের অংশ নিতে শুরু করেন। যারা কেবল পর্যবেক্ষক ছিলেন, মানে যারা শুধু অনলুকার্স ছিলেন, যারা শুধু দেখছিলেন, কিছু বলছিলেন না, তারাও নাকি অ্যাক্টিভ হয়ে যান এবং এর মধ্যে ইনভলভ। ভেরি গুড। স্যার আমাকে একটা কথা বলুন, তার মানে আমরা যে এই যে এখন এই মুহূর্তে যে প্রচারটা করছি, মানুষ কিভাবে সতর্ক হবেন, মানুষ কিভাবে বেঁচে থাকবেন, তার মানে অনেকে তো এটাও করছেন যে মানুষকে কিভাবে ফাঁদে ফেলা যায় এবং তাদেরকে ভুল কিভাবে বোঝানো যায়, এরকম ভিডিও তো সামনে আসছে, এরকম নিউজও তো সামনে আসছে। তাহলে তারাও তো তার মানে তার দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে। আপনি বাংলাদেশ দেখুন, বাংলাদেশে এজিটেটরসরা কি করলো, একটা ভুল খবর আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার এগেইনস্টে দিল, আর ওর মধ্যে যারা নিউট্রাল ছিলেন ওরাও জয়েন করে দাও না, এত লোক মারা গেছে। আরে তোমার তো যতগুলো স্টুডেন্ট যারা এজিটেটর ওরা তো মারা যায়নি, রাইট? তো এই আরব স্প্রিং এটা কথা বলা হয় কি অনেকগুলো টিউনিসিয়াতে, লিবিয়াতে, অনেকগুলো জায়গা আমেরিকা এটা টুল কিট চালিয়ে এই ইউজ অফ সোশ্যাল মিডিয়া করে অনেক জায়গায় গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, অভ্যুত্থান হয়েছে, রাইট? এটা বাংলাদেশের লেটেস্ট এক্সাম্পল। আর পাকিস্তানে এটা হচ্ছে, পাকিস্তানে আজকে এআই দিয়ে, যেটা আপনাদের ইমরান খান যখন জেলে আছেন উনি তো বলে যাচ্ছেন, উনি লাগাতার ক্রিটিসাইজ করছেন। আর আজকে আপনি দেখবেন 10 দিন পর ওখানে আসিম মুনির একটা ছবি দিয়েছে, ওই ছবিটা আমরা জানি এটা আর্টিফিশিয়াল জেনারেটেড। উনি বলছেন না না আমি লুকোইনি, আমি নিয়াজি হয়নি, আমি 14 ডিসেম্বর 1971 নিয়াজি হয়নি, আমি কাটছি না, ওটা কিন্তু ভুল, ওটা এআই জেনারেটেড। মানে উনি চলে যাচ্ছে, উনি নাকি ফ্যামিলি নিয়ে বিদেশে চলে গেছেন, পালিয়ে গেছেন। আর ওনার সাইদ হাফিজ ও একটা অন্য জায়গায় দিয়ে ওই এই করতো, আপনার ওসামা বিন লাদেন ওই করতো,
বা আলজওয়ারি করতো, ওর পেছনে দিয়ে অন্য দিয়ে বানিয়ে দিয়ে ওরা করতো। তো এটাই আপনি বলছেন, কত সুন্দরভাবে আপনি এটা দেখালেন। বেশ, এর পরের স্লাইডে কি আছে একটু দেখি। খুব মানে ইন্টারেস্টিং একটা বিষয় স্যার, আপনার কাছে এটা জানতে চাইবো যে আইডিয়া ফর ওয়ার বা আইডিয়া ফর যুদ্ধ ফর আইডিয়া, মানে ওয়ার ফর আইডিয়া, এই দুটো ডিফারেন্স কি স্যার? এটা খুব দারুণ আপনি বলছেন। আজকে পাকিস্তানকে আমরা কি করে, আমাদের নেক্সট জেনারেশনকে আমরা কিভাবে কত সুন্দর জায়গা আমরা দিয়ে যাব, রাইট? ওটাই তো আইডিয়া। আর তার জন্য তো আমরা যুদ্ধে যাব। আমরা যুদ্ধে যাব না বালাকোট জন্য বা 4 জন লোককে মারার জন্য আর 2টো মিসাইল, যেটা আমরা বলছি, ওই আইডিয়াটা কোত্থেকে আসবে? ওই যুদ্ধে আমরা কি ইস্তেমাল করব, এটাই তো আমরা পুরো বিশ্ব দেখতে চাই যে কি আমাদের যে স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক আছে ওরা কি ভাবছে, দ্যাট ইজ আইডিয়া ফর যুদ্ধ। এন্ড যুদ্ধটা করে আমরা কি আইডিয়া পাবো, কি এইটা করে, যেরকম দেখুন ইউক্রেন প্রিপারেটরি স্টেজে কি করলো, ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ স্টার্ট হওয়ার আগে 3 কিলোমিটার লম্বা ওরা কি করে দিল, নিজের ট্যাঙ্কটা লাগিয়ে দিল, ওটা এক একটা আপনার ইউক্রেন মেরে দিল, রাইট? তো ওটাই আপনি দেখুন, আমি যুদ্ধ ফর আইডিয়া। হ্যাঁ, এবং ভারতের স্বার্থে ভারতের কি কি আইডিয়া হতে পারে সেটা আমরা এই মুহূর্তে বলছি না, এটা আমরা বলছি না। এর পরের স্লাইডে যাব আমরা। মানব ভূখণ্ড বিশ্লেষণ, মানে এখানে অনেকগুলো প্যারামিটার দেওয়া রয়েছে, অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। এজ প্রোফাইলিং, কি কমিউনিকেটার্স, কালচার, ইন্ডাস্ট্রি, লিটারেসি লেভেল, হ্যাঁ, ইন্টারনেট, ল্যাঙ্গুয়েজ স্পোকেন, রিটেন, মানে অনেকগুলো বিষয় কিন্তু দেখা হচ্ছে। মানে কোনো একটা জায়গায় মানুষ কিভাবে কথা বলেন, তাদের সংস্কৃতি কি, সেইগুলো বিচার করেও তাদেরকে কিভাবে ইনফ্লুয়েন্স করা যায়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলো দেখে ভালো করে বোঝা যায়। এর পরের আলোচনায় যাই আমরা। এই যে ক্লাস ডিসপ্যারিটি, ইকোনমিক ভালনারেবিলিটি, তারপরে এনার্জি কনসার্নস, এনভায়রনমেন্টাল থ্রেট, এজিং পপুলেশন, তারপরে আরও পলিটিক্যাল ভালনারেবিলিটি, মিলিটারি ভালনারেবিলিটি, কালচারাল কনসার্নস, এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে। এবং পাকিস্তানে এই বিষয়টা কিন্তু মানে যে প্যারামিটারগুলো আমরা দেখালাম, পাকিস্তানে এই মুহূর্তে কিন্তু এই বিষয়গুলো বর্তমান। সেই কারণে আমরা বেশি কিছু বলছি না, কিন্তু পাকিস্তান যে এক্সপোজ হয়ে গেছে সেটা কিন্তু এর থেকে কিন্তু পরিষ্কার। আপনি তো প্রশান্ত কিশোর হয়ে গেলেন পাকিস্তান নিয়ে, এত সুন্দরভাবে আপনি মানব ভূখণ্ড বিশ্লেষণ মানে হিউম্যান টেরেন অ্যানালিসিস, মানব তো মানব থেকে যুদ্ধ করবে। আর ওর মধ্যে আপনি যে পয়েন্টগুলো, আই এম শিওর অনেকগুলো পয়েন্ট আছে, এন্ড প্রত্যেকটা পয়েন্ট নিয়ে থিঙ্ক ট্যাঙ্ক বসে আছে যে এর মিলিটারির মধ্যে কোথায় চিঙ্ক আছে, কোথায় প্রবলেম আছে, ওদের পয়সা নিয়ে কোথায় প্রবলেম আছে, পেট্রোল নিয়ে কোথায় প্রবলেম আছে, ওর ড্যাম নিয়ে কোথায় প্রবলেম আছে, কারা কারা যুদ্ধ করবে, কারা কারা ওদের সঙ্গে আছে, নেই বলুচিস্তান নেই, খৈবর পাখতুনখোয়া নেই, পাক, কত সুন্দরভাবে আপনি বলে দিলেন, দেখিয়ে দিলেন। তো ইন্ডাস্ট্রি ক্যাপাবিলিটি আছে কি ওদের, পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি ওরা কি অ্যামিনিশন প্রডিউস করতে পারবে, ওদের যে স্ট্র্যাটেজিক জিনিস আছে ওরা কি ওখানে মিসাইল রাখতে পারবে, ওদের নিউক্লিয়ার এনার্জি কি হবে, কত সুন্দর। এইটাই আপনার এটার কৌশলী যেটা আছে, ইলেকশন কৌশলী এরাই করে, এটা আপনি মিলিটারি ভাবে